নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুদ্ধবাবুর ইচ্ছা অনুযায়ী তার দেহ ডাক্তারি পড়ুয়াদের ব্যবহারের জন্য তুলে দেওয়া হবে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে। স্মৃতিচারণের ঢল নেমেছে। প্রতিপক্ষ, কমরেড, সাংবাদিক, চিকিৎসক, শিল্পকর্তা সবাই বুদ্ধবাবুর স্মরণে দু চার কথা বলছেন। আমি দুটি কাগজে মোটামুটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম কে কি বলছেন স্মৃতিচারণে। আমার খুব ভালো লাগলো গোপাল কৃষ্ণ গান্ধীর স্মৃতিচারণ। আর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা বেরিয়েছেন, অনুলেখন দেবাশিস ভট্টাচার্য, যে বিজেপির বিপদটা পার্টিকে বোঝান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, মানে বলেছিলেন। এই শিরোনামটা দেখেই আমার মনে একরাশ প্রশ্নের জন্ম হলো। বিজেপির বিপদটা পার্টিকে বোঝান, কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে বলছেন? বুদ্ধদেব ভট্টাচার্যকে। শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা বলেও যদি কিছু থাকে সেটা এর কাছে হার মেনে যাবে। যিনি বিজেপির সঙ্গে দু দফায় 6 বছর ঘর করলেন, যিনি অটলজির ক্যাবিনেটে প্রথমে রেল, তারপরে দপ্তরবিহীন, তারপরে কয়লা মন্ত্রী হলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুকে বলছেন বিজেপির বিপদ সম্পর্কে সিপিআইএম কে বোঝান। বুদ্ধবাবুর একটা কথা আজকে আমার ভীষণ মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিটি দেখে, যে এই রাজ্যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ কি জানেন? বুদ্ধবাবু এটা বলতেন যে হাতে ধরে তারা বিজেপিকে এখানে নিয়ে এসেছে। তৃণমূল বিজেপির সঙ্গে জোট ছিল। 98-99-তে তপনবাবু জিতলেন, জুলুবাবু জিতলেন, দমদম থেকে তপন শিকদার জিতলেন। 98-তে তৃণমূলের প্রতিষ্ঠার পরে প্রথম নির্বাচনে তৃণমূল 7 থেকে 8টি আসন জিতেছিল। 99 সালেও একই রকম ফলাফল হয়, 9টি আসন বা ওরকম কিছু জিতেছিল 7 থেকে 9-এর মধ্যে। তো বিজেপির সঙ্গে সমঝোতা করে জিতেছিল, ইলেকটোরাল অ্যালায়েন্স ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুকে বলছেন যে বিজেপির বিপদ সম্পর্কে পার্টিকে বোঝান। বলুন, শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা ছাড়া একে কি বলবেন? আমি কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ নিয়ে আমার বিস্তর প্রশ্ন আছে। আমি কোনো কুলের কমিউনিস্ট নই, কিন্তু বামপন্থীরা মতাদর্শগতভাবে লড়াইটা করে নাগপুরের বিরুদ্ধে, সেটা তাদের ইডিওলজিক্যাল ব্যাটেল। এখনো বিজেপির লোকজন, সংঘের লোকজন মনে করে যে বামপন্থী শক্তি এখনো তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বামপন্থীরা অনেকটা তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে জাতীয় রাজনীতিতে, কিন্তু এখনো আরএসএস বা বিজেপি মনে করে যে বৌদ্ধিক দিক থেকে, মতাদর্শগত দিক থেকে তাদের সব থেকে বেশি চ্যালেঞ্জ ছড়ে বামপন্থীরা। আর সেই বামপন্থী মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য ছিলেন বুদ্ধবাবু, আজন্ম কমিউনিস্ট। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির বিপদ সম্পর্কে পার্টিকে বোঝান। কি বলবেন বলুন? আসলে মুখ্যমন্ত্রী এখন একটা জিনিস তুলে ধরতে চাইছেন যে বিজেপি বিরোধিতায় তিনি আপোষহীন। তিনি 6 বছর ঘর করেছিলেন বিজেপির সঙ্গে। অটলজির বিজেপি, মোদিজির বিজেপি একই। অটলজি 182টা আসন পেয়েছিলেন 99-তে, মোদিজি 2014-এ 282, 2019-এ 303 একক বা এই বিজেপি, আর 2024-এ 240। যেবার 303 পেলেন সেবার 370 ধারা বিলোপ হলো, 35-এর ধারা বিলোপ হলো, 3 তালাক বিলোপ হলো, রাম মন্দির তৈরি হলো।
অটলজি করতে পারেননি, জোট রাজনীতির বাধ্যবাধকতায় সরকার টিকিয়ে রাখার প্রশ্ন ছিল, 18 না 17 দলের কোয়ালিশন ছিল, এবং ন্যাশনাল কনফারেন্স পর্যন্ত অটলজি মন্ত্রিসভায় শরিক ছিলেন। তখন শরিকরা বলে দিয়েছিলেন যে ওই 370-35 এই অবন্য দেওয়ানি বিধি, রাম মন্দির নিয়ে আপনি কিছু করতে পারবেন না অটলজিও সরকার বাঁচানোর স্বার্থে তখনকার মতো ওগুলোকে ঠান্ডা করে রেখে দিয়েছিলেন। কিন্তু মোদিজি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজেপি সঙ্গে দীর্ঘদিনের এজেন্ডাকে ফুলফিল করেছেন। অটলজির যদি ওই সংখ্যাগরিষ্ঠতা থাকতো অটলজিও করতেন। তাই কোনো পার্থক্য নেই মতাদর্শগতভাবে অটল বিহারী লালকৃষ্ণ আদবানির সঙ্গে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। ভুল ধারণা করা হয় যে অটলজির বিজেপি অন্যরকম, মোদীজি অমিত শাহর বিজেপি অন্যরকম। বাস্তব হলো অটলজির সংখ্যাগরিষ্ঠতা ছিল না, সেই জন্য তিনি এই বিষয়গুলোকে ঠান্ডা করে রেখে দিয়েছিলেন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় অটলজি আদবানিজির সঙ্গে ঘর করেছেন, মন্ত্রী হয়েছেন, একসঙ্গে অ্যালায়েন্স করে ভোটে লড়েছেন, সাফল্য পেয়েছেন। আর এখন তিনি বুদ্ধবাবুকে বলছেন যে বিজেপির বিপদ সম্পর্কে পার্টিকে বলুন। আপনার দলের কোনো মতাদর্শ নেই, ইউ আর প্লেইং ফুটবল উইথ ইডিওলজি। বামপন্থীদের মতাদর্শ আমি সমর্থন করি না, কিন্তু বামপন্থীদের একটা মতাদর্শ আছে, বহু মানুষ তাকে সমর্থন করেন। বিজেপিরও একটা মতাদর্শ আছে। তাই মতাদর্শগত ব্যাটেল নাগপুরের সঙ্গে বামপন্থীদের হয়, সেখানে আপনার কোনো স্থান নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি অযাচিত উপদেশ বুদ্ধবাবুকে দিতে গিয়েছিলেনই বা কেন? বিজেপির বিপদ সম্পর্কে পার্টিকে সতর্ক করুন। কমিউনিস্ট পার্টির লোকজন, সমর্থক, সদস্য অনেকে ভোট দিয়েছেন বিজেপিকে, সেটা অন্য কারণ। কি কারণ? যে এ রাজ্যে তাদের রাজ্যপাট খোয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হারিয়েছেন, 34 বছরের বাম শাসনের অবসান হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকের তাদের প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে। 2016 পর্যন্ত বামপন্থীরা আশা করেছিলেন যে তারা পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাসনাদ থেকে হটাতে। কংগ্রেসের সঙ্গে জোট করেও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তারপরেই দেখুন 2016 অনওয়ার্ডস বামপন্থীদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যেতে থাকলো। 2024-এও তার কোনো ব্যতিক্রম হয়নি। তাহলে সেই ভোটাররা কেন গেল? আপনি বামপন্থী বিরোধীদের স্পেস দেবেন না, তারা মিটিং মিছিল করতে চাইলে তাদের অনুমতি দেবেন না, এবং নির্বাচনের নামে প্রহসন হলো। 2018 পঞ্চায়েতে ভোট দিতে পারল না অনেকে, বিরোধী স্পেস সংকুচিত করে দিলেন। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয় এই জমানায়, সেই নিদর্শন ভূভারতে কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই বামপন্থীরা বুঝলেন যে হীনবল কংগ্রেস, 2016 কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হলো, দুটো ইউপিএ শেষ হয়ে গেছে, মোদি ডিসপেন্সেশন, কংগ্রেসও হীনবল, বামপন্থীদের মরাল ডাউন। চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু, সেই জোটের অন্যতম প্রবক্তা ছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে পাক সার্কাস ময়দানে যৌথ সভা করলেন, কিন্তু বামপন্থী কর্মী সমর্থকরা দেখলেন যে এই জোটও মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটতে পারছে না। তখন তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্যই বিজেপির ছাতার তলায় গেছেন, ভোট দিচ্ছেন। এবং বিজেপিও সুযোগটা নিয়েছে যে আগে তৃণমূলকে হটান, তারপরে আপনাদের সঙ্গে আমাদের রাজনীতি হবে। তাই বিজেপির বিপদ সম্পর্কে পার্টিকে সতর্ক করুন, এই কথা বলার অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? বিজেপিকে তিনি এই রাজ্যে এনেছেন। দেখুন, অনেকে বিজেপিকে সাম্প্রদায়িক বলে, আমি তার সঙ্গে সহমত পোষণ করি না।
সাম্প্রদায়িক কোনো দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকে না। নির্বাচন কমিশন তার স্বীকৃতি বাতিল করে। আসলে হিন্দুদের পক্ষে, হিন্দু জাতীয়তাবাদের পক্ষে বিজেপি কথা বলে, খুল্লা কথা বলে হিন্দুদের স্বার্থ রক্ষা আমাদের অগ্রাধিকার। সেই জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো যে ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক। যারা জামা মসজিদের ইমামের ফতোয়ার জন্য ওই ইমামের কাছে হাঁটু গেড়ে বসে ভিক্ষে চাইতো, যারা ইফতার পার্টির আয়োজনের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সমাজকে বার্তা দিত, দেখুন এগুলো এখন বন্ধ হয়ে গেছে। যারা সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে সরব হতো না, চুপ করে থাকতো, যারা সুপ্রিম কোর্টের শাহবানু নিয়ে ঐতিহাসিক রায়কে বদল করেছিল, তারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে। আসলে এরা ভণ্ড সেকুলার, নিজেরা সাম্প্রদায়িক, নিজেরা সংখ্যালঘু তুষ্টিকরণের রাজনীতি করে। যারা সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে টু শব্দটি করে না, তারা হচ্ছে প্রকৃত সাম্প্রদায়িক। তারা বিজেপিকে দেখিয়ে দেয়, এই ন্যারেটিভ কিছু লোক গ্রহণ করে, কিন্তু সেই ন্যারেটিভের বদল হচ্ছে। আপনি ভাবুন না, সালমান খুরশিদ মন্ত্রী ছিলেন তো ইউপিএতে, বাংলাদেশের ঘটনা প্রেক্ষিতে বললেন এরকম ঘটনা এখানেও ঘটতে পারে, চাইছেন এরকম ঘটনা এখানে ঘটুক, সফল হবে না। রাহুল গান্ধীকে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট থেকে আম পাঠানো হচ্ছে, ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি। আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাত আছে বাংলাদেশের এই অশান্তির পিছনে। পাকিস্তান এস্টাবলিশমেন্ট থেকে আম আসছে রাহুলের কাছে। এরা হচ্ছে অসাম্প্রদায়িক। আর যত দোষ নন্দ ঘোষ, সাম্প্রদায়িক হচ্ছে বিজেপি। অদ্ভুত ন্যারেটিভ। সেই ন্যারেটিভ চ্যালেঞ্জ জানানো হচ্ছে যখন, তখনই গেল রব উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 2011 থেকে মুখ্যমন্ত্রী, আর বুদ্ধবাবু 2000 সালের নভেম্বর থেকে 11 সালের মে মাস পর্যন্ত, দুজনেরই প্রায় 12 বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রীত্বের। আপনি যদি বুদ্ধবাবুর জমানার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরের জমানার তুলনা করেন, কতগুলো ফিচার আপনার সামনে উঠে আসবে। আপনার যদি একজন কি বলবো, সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকে, তাহলে আপনি আমার বক্তব্যকে সমর্থন করবেন। এক, বুদ্ধবাবুর পরিবার পরিজন, তাদের সততা নিয়ে তার অতি বড় প্রতিপক্ষ কোনো প্রশ্ন তুলতে পারবে না। বুদ্ধবাবুর সাদা পাঞ্জাবি ধুতিতে কোনোদিন দুর্নীতির কালি কেউ লাগাতে পারেনি। আর বর্তমান ডিসপেন্সেশনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। স্বয়ং মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। এক বিশেষ পরিবার, একটি কলকাতার বিশেষ অঞ্চলে নাকি 35টা প্লটের মালিক, অভিযোগ উঠেছে। একজন কলকাতা পুরসভার কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার পেশা সমাজসেবী, হলফনামায় বলেছিলেন তার কাছে নগদ আছে 2.5 কোটি টাকা। এয়ার অ্যাপারেন্টের বৈভবের আস্ফালন দেখে বঙ্গবাসী তাজ্জব হয়ে যায়। যখন তিনি রাস্তা দিয়ে যান, তখন মনে হয় কোন দেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 2, সংগঠিত আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে। স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ, প্রাথমিকে নিয়োগ, আরো বহুবিধ নিয়োগ নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ। শিক্ষা দপ্তরের অনেক কর্তা জেলে, প্রভাবশালী মন্ত্রী জেলে, পশুখাদ্য চোর লালু, মানুষের খাদ্য চোর বালু, এক বন্দরিতে সেই বালু নাকি সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক। তো দীর্ঘ 34 বছরের বাম জমানায়
কোন মন্ত্রীকে কি দুর্নীতির দায়ে জেলে যেতে দেখেছিলেন? দেখেননি। আচ্ছা, বাম জমানায় তো এসএসসির পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতো, এত মামলা মোকদ্দমা কি হতো? হ্যাঁ, যেটা হতো সেটা হচ্ছে পার্টির প্রতি আনুগত্যকে বিচার করা হতো, ইন্টারভিউ বোর্ডে হতো। কিন্তু খুললাম করলাম মাছের বাজারে পার্থ মানিক যেভাবে চাকরিগুলোকে নিলাম করেছে সেই অভিযোগ ওঠেনি। দলতন্ত্র কায়েম করার অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে। আমরা শব্দবন্ধ ব্যবহার করতাম অনিলায়ন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দলতন্ত্র যে কত গভীরে শিকড় বিস্তৃত করেছে তার তুলনা কি ভারতবর্ষে আছে? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর প্রথম টার্মে বিরোধী দলনেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি, দ্বিতীয় টার্মে পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীরা মিটিং মিছিল করতে অনুমতি চাইলে পেতেন। তাদের কতবার আদালত থেকে পারমিশন আনতে হয়েছে? এখানে দেখুন, কি বিজেপি কি সিপিএম, মিটিং মিছিল করতে চাইলেই পুলিশ প্রথমে পারমিশন দেয় না, তারপর আদালত থেকে পারমিশন নিতে হয়। কেন? এই গণতন্ত্র? এটাই গণতন্ত্র? যদিও শেষের দিকে ওই তৃণমূল বিরোধী ভোট ভাগ করার জন্য বামপন্থীদের মিটিং মিছিলে প্রশাসন একটু পরোক্ষ সহযোগিতা করত, কারণ বামপন্থীরা যদি তৃণমূল বিরোধী ভোট একটু কেটে দিতে পারেন তাহলে বিজেপির যাত্রা বিঘ্নিত হয়। সহজ অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বামপন্থীদের একটু মদত দিয়েছিলেন ঘুরপথে। দেখুন, বুদ্ধবাবুর আমলে আমার মনে আছে 2008 বরুণবাবু তখনও বেঁচে আছেন, সম্ভবত সেই সাংবাদিক ছিলেন অমল সরকার, আমার খুব পছন্দের সাংবাদিক, খুব সাহসী। তো অমল সরকার রাইটার্সে কি একটা প্রশ্ন করেছিলেন বুদ্ধবাবুকে, তা বুদ্ধবাবু রেগে গেলেন, বললেন যে আমার হাতে ক্ষমতা থাকলে বর্তমান বন্ধ করে দিতাম। পরের দিন বরুণবাবু ব্যানার হেডলাইন লিখলেন, পশ্চিমবঙ্গের খুদে বুশকে হুঁশিয়ারি, সাহস থাকলে বর্তমান বন্ধ করে দেখান। আজকের সময় এই 2024 সালের অগাস্ট মাসে কোন সংবাদ মাধ্যম, কোন টিভি চ্যানেল, কোন সমাজ মাধ্যমে আপনি বলতে পারবেন, আপনি লিখতে পারবেন, এই ধরনের স্টেটমেন্ট করতে পারবেন? যদি রাজ্যের কোনো তালেবর সংবাদ মাধ্যমের সঙ্গে এইভাবে কথা বলে, তার প্রতিবাদ বঙ্গজ সাংবাদিক কুলের কেউ এই মুহূর্তে বরুণবাবু যে ভাষায় প্রতিবাদ করেছিলেন সেই ভাষায় করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? হয় তাদের বিজ্ঞাপন বন্ধ হবে, নয় নানা রকম হেনস্থার মুখোমুখি হতে হবে। নিঃশর্ত আত্মসমর্পণ করলে আপনি সরকারি বিজ্ঞাপন পাবেন এবং সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চায় আপনি সেই ন্যারেটিভকে চোখ কান বুজে সমর্থন করুন। 13 তলা 14 তলার কাছে এটাই আদর্শ সাংবাদিকতা। কিন্তু সংবাদ মাধ্যমের কাজ হলো শাসকের দোষ ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, তাতে সরকারের উপকার হয়, সমাজে সচেতনতা তৈরি হয়। দুর্ভাগ্যের বিষয়, বিগত 1 দশক সেই রাস্তায় বাংলার সংবাদ মাধ্যম হাঁটতে পারেনি, বলা ভালো তাদের হাঁটতে দেওয়া হয়নি। বাম জমানায় সংবাদ মাধ্যমের সঙ্গে বামেদের সম্পর্ক কোনোদিন ভালো ছিল না। জ্যোতিবাবু প্রতিদিন নিয়ম করে বলতেন ওই 4টে কাগজ। তখন তো টেলিভিশন চ্যানেল আসেনি, টেলিভিশন চ্যানেলে রমরমা শুরু হলো বুদ্ধবাবু ক্ষমতায় আসার 2-3 বছর পর থেকে। নন্দীগ্রাম সিঙ্গুরের সময় কলকাতার টিভি চ্যানেলগুলো যে ভূমিকা নিয়েছিল সরকার বিরোধী। বুদ্ধবাবু উষ্মা প্রকাশ করেছেন যে কলকাতা টিভি নন্দীগ্রাম আন্দোলনের সময় হাত ধুয়ে সরকারের বিরোধিতা করেছিল।
সেই কলকাতা টিভিকেই পরে বুদ্ধবাবু সাক্ষাৎকার দিয়েছিলেন। আমাদের বলতেন, আরে আমাদের কথাটাও একটু বলো, এইটুকুই বলতেন বামপন্থী নেতারা। কিন্তু বিজ্ঞাপন বন্ধ করে দেব, অন্যভাবে হেনস্থা করব, এই রাস্তা তারা মারান। তাহলে আরো আরো অজস্র পার্থক্য আছে বুদ্ধবাবুর নিজের ডিসপেন্সেশন, মানে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন না যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন সেই কালপর্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 সাল থেকে এই 24 সালের অগাস্ট পর্যন্ত। বুদ্ধবাবু শিল্পায়নের ব্যাপারে আন্তরিক ছিলেন। মহামতি অর্থশাস্ত্রবিদ জন মেনার্ড কেইনস একটা কথা বলতেন, বিজনেসম্যানদের অ্যানিম্যাল ইনস্টিংক্ট আছে এবং তারা আস্থার সম্পর্কে বিশ্বাসী। বামফ্রন্ট সরকারের প্রথম 20 বছর শিল্প মহলের সঙ্গে বামফ্রন্ট সরকারের আস্থার সম্পর্কের ঘাটতি ছিল। বামেদের জঙ্গি ট্রেড ইউনিয়নের জন্য ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে। বামেরা এই রাজ্যে কম্পিউটার প্রবেশ করতে দেয়নি, ঘেরাও, অবরোধ, ফি বছর নিয়ম করে কতগুলো বন্ধ। এসইউসি যখন যুক্তফ্রন্টের শরিক ছিল, তাদের এক মন্ত্রী ছিলেন সুবোধ মারুচ্চে, শ্রমমন্ত্রী, তার নামই হয়ে গেছিল ঘেরাও মন্ত্রী। তাহলে শিল্প মহলের সঙ্গে বামফ্রন্ট সরকারের আস্থার সম্পর্ক ছিল না, সেই আস্থার সম্পর্ক বুদ্ধবাবু পেরাতে উদ্যোগী হয়েছিলেন। ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রির সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন, তাদেরকে আহ্বান জানাতেন, রেড কার্পেট বিছিয়ে দিতেন। আইবিএম, ইনফোসিস, উইপ্রো এসছিল। বুদ্ধবাবু স্বপ্ন দেখতেন যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো এটাও আইটি ডেস্টিনেশন হবে। বাম জমানায় হলদিয়া পেট্রোকেম হয়েছে, বক্রেশ্বর হয়েছে, হলদিয়া পেট্রোকেমকে ঘিরে একটা শিল্প তালুক হয়েছে। তৃণমূল জামানায় নতুন শিল্প কি হয়েছে 12 বছরে? মাননীয় মুখ্যমন্ত্রীর কলকারখানা উৎপাদনের হাসি মুখের ছবি শেষ কবে দেখেছেন? কিন্তু প্রশাসক হিসাবে বুদ্ধবাবু ভূমিকা আমি সমর্থন করি না। 3 সপ্তাহের বেশি সময় সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেভাবে আটকে রাখা হয়েছিল, তার উচিত ছিল প্রশাসনের সাহায্যে সেই অবরোধ তুলে দেওয়া। তাহলে হয়তো টাটার ফ্যাক্টরিটা হতো, একটা ছোট জামশেদপুর হতো সিঙ্গুরে। আমরা পারিনি। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন পূরণ করতে পারেননি। পার্টির মধ্যে শিল্পায়ন নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে পারেনি। নানা কিসিমের বামেরা বামফ্রন্টকে শিক্ষা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় জড়ো হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সফল হলেন, মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য চলে গেল। যতই বিজিবিএস এর ঢক্কানিনাথ হোক, এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে, এখন অব্দি একটা শ্বেতপত্র প্রকাশ হলো না। কত লক্ষ টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, বঙ্গবাসী জানতে চায়। বুদ্ধবাবুর সময় এইসব বিজিবিএস এর ঢক্কানিনাথ হতো না। চেষ্টা করতে নিজের মতো করে শিল্পায়নের, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সবকিছুই ওনার অনুপ্রেরণায় হতো না। এই জমানায় দেখবেন সবকিছু একজনের অনুপ্রেরণায় হয়। এখন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হচ্ছে, বুদ্ধবাবুর সময় এভাবে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের স্কিম ছিল না। যদি আমিও মনে করি যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এই দুটোই খুব ভালো সামাজিক প্রকল্প, কিন্তু ক্লাবকে 2-3 লক্ষ টাকা করে দিয়ে খয়রাতি করা, খেলা হবে দিবসে ক্লাবগুলোকে 15,000 টাকা করে দেওয়া, এরকম বহু অপচয় হয়েছে এই জমানায়। 34 বছরে বামেরা রাজ্যের ঘাড়ে প্রায় 2 লাখ কোটি টাকা দেনা করেছিলেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 12-13 বছরের পর 6 লক্ষ কোটি টাকার উপর দেনা। তাহলে
যে শিশু আজকে ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় 58,000 টাকা দেনা বলে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করে। বুদ্ধবাবুর সময় বামেদের শেষের দিকে সিপিএম ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করত। পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর কলহ, বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ সবকিছু মেটাতে সিপিএম হস্তক্ষেপ করত। সেই জন্য সমাজে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, সর্বত্রই স্থানীয় দাদাদের দাপাদাপি। সিন্ডিকেট তখনও ছিল, এখন সিন্ডিকেটের প্রভাব চরম আকার ধারণ করেছে। তখনও হাতকাটা দিলীপের মতো গুন্ডারা ছিল, এখন কত যে সমাজ বিরোধী দৌরাত্ম্য করে বেড়ায় তার নামই সবসময় মনে থাকে না। এগুলো পার্থক্য চোখে দেখা যায়। মানুষের ব্যক্তি জীবনে অনুপ্রবেশ সিপিএম এর শেষ থেকে সাংঘাতিক ভাবে হয়েছে। থানার থেকে লোকাল কমিটি বেশি কার্যকর ছিল। থানার বড়বাবু লোকাল কমিটির অঙ্গুলি এলানে চলতেন। আর এখন যেটা হয়েছে, পার্টির নেতারাই সর্বে সর্বা, প্রয়োজনে থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু কাউকে তারা পাত্তা দেয় না। তাদের কথাই হচ্ছে এলাকায় আইন। পার্থক্য। বামেদের নেতা মন্ত্রীদের এই বিলাসের মধ্যে ডুবে থাকতে দেখেছেন। দামি দামি গাড়ি, এসইউভি ছাড়া কেউ কথা বলে না, দামি দামি আইফোন, গলায় চেনের মতো সোনার, মানে মোটা সোনার চেন, 10 হাতে 10টা আঙুল, হাতে সোনার বালা, বাজুবন্ধ, দেখেছেন? দেখেন, এটাই পার্থক্য। অনিল বসু তো বহু ভোটে জিততেন, সেটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ভালো নয় বলে বুদ্ধবাবু বলতেন। কিন্তু এখন একজন 7.5 লাখ ভোটে জিতে কলার তুলে ঘুরে বেড়ান, সংসদে গিয়ে বলেছেন আমি এত ভোটে জিতেছি। তো ওখানে ভোটের নামে কি হয়েছে আপনারা তো জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটাই হচ্ছে পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য। বুদ্ধবাবু ভদ্রলোক, আবেগপ্রবণ, দুঃসময়ের নাট্যকার, রবীন্দ্র অনুরাগী, গার্সিয়া মার্কেজের লেখনের ভক্ত, আবার একই সঙ্গে মানিকের গুণমুগ্ধ পাঠক। তিনি ব্রুডিং কিংলিয়ার, ভদ্রলোক রাজনীতিবিদ। Here lies a man who meant well, tried a lot but failed. Here lies his epitaph, but he need not be ashamed. এটাই বুদ্ধবাবুর সম্পর্কে আমার মনে।